শেখ হাসিনা যেদিন আসবে 7 দিন শুধু লোকজন আসবে, আর 7 দিন 1 মাস লাগবে ঢাকা শহরে জেলা শহরে চলে যেতে, উতাল তরঙ্গের ঢেউর মতো শেখ হাসিনাকে আলিঙ্গন করার জন্য কোটি কোটি মানুষ, মিনিমাম 5 কোটি মানুষ ঢাকা শহরে অবস্থান করবে শেখ হাসিনাকে আলিঙ্গন করার জন্য। নাটকের পর নাটক, নাটকের পর নাটক, নাটক দেখতে দেখতে বাংলাদেশের মানুষ বিরক্ত। পরশু সরকারের পক্ষ থেকে জানানো হলো তারেক রহমান 23 আগস্ট ভারত সফরে যাচ্ছেন, কিন্তু গতকাল পররাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে আবার জানানো হয়েছে তিনি ভারত সফরে যাচ্ছেন না। কিন্তু কেন? অনেকেই বলতেছেন এখানে মক্কা প্যাক্ট একটা বিষয় আছে, অর্থাৎ পাকিস্তান, তুরস্ক, সৌদি আরব মিলে যে একটা জোট হয়েছে, সেই জোটে বাংলাদেশ অংশ নিচ্ছে, এটা নিয়ে ভারতবর্ষ ক্ষিপ্ত এবং ভারতে গেলে এটা নিয়ে তাকে প্রশ্নবিদ্ধ করা হতে পারে, সুতরাং তিনি ভারতে যাচ্ছেন না, প্রশ্নের সম্মুখীন হতে চাচ্ছেন না। কিন্তু সত্যি কথা কি এটা? আসল ঘটনা এটা? আমার মনে হয় ভারত সফরে না যাওয়ার একটা মাত্র কারণ ভারত বিরোধিতা। বর্তমান সরকারে কথা বলছেন, এই সরকার তো অনেক কিছু আশা করছি, কিন্তু এই সরকার গরিবের পেটে লাথি দিল ভাই। গ্যাস নাই, তেলের দাম বাড়াইছে, তেল পাইতা সারে পেটে গ্যাসের দাম বাড়াইবি, টাকা দিব ভাড়া, গোয়া মারা খাইলে পাবলিক খাইবো। তুই তো ক্ষমতা থেকে মাল কামাইবি, কদিন পরে ভাগ্য যাইবি, গাছ সমস্যা নেই, আমার গ্যাস দিয়া যা, গ্যাস বাসাও গ্যাস পাই না মিয়া। পাম্পে তো অবস্থা খারাপই, দেখলেন তো আপনারা মিডিয়ারা কি অবস্থা। সরকার হয়তো খারাপ করবো, খুব দুঃখে আছি ভাই। সিন্ডিকেট মানে পুরো বিএনপি সিন্ডিকেট, চাঁদাবাজি বদ্ধ হয় নাই, চাঁদাবাজি আরো উন্মুক্ত করে দিছে। কথা বুঝেন নাই? এই চাঁদাবাজি লেগে তো গ্যাস নাই, সিন্ডিকেটের কারণে আমরা গ্যাস পাইতেছি না। যেমন সবকিছু সিন্ডিকেট, তরকারি হয়তো সবকিছু সিন্ডিকেট, কারণ প্ল্যান করে আইছে এরা, কিন্তু যা অবস্থা আছে। আমি একটা বিএনপির কর্মী, জমা আছে, সংসার আছে, মনে করেন আপনার বাসা ভাড়া আছে ভাই, কইতো মনটা খারাপ হয়ে যায়, কথা হয় না, অনেক দুঃখে আছি ভাই। গরিব মেয়েরা লাভ নাই, হেমরে যাবো, লাস্টে ভাগতে হইব। গরিবের পেটে লাথি দিলে লাস্টে সরকার ভাগে, হাসিনাও ভাগছে ভাই। দর্শক এতক্ষণ দেখেছেন ভিডিওর বিশেষ অংশ, এখন দেখবেন মূল ভিডিও। দর্শক মূল ভিডিওতে চলে যাওয়ার আগে আপনাদেরকে ছোট্ট করে একটি অনুরোধ করবো, আপনারা যদি এই ধরনের রাজনৈতিক ভিডিও পছন্দ করে থাকেন তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, এবং নিত্য নতুন এই ধরনের রাজনৈতিক ভিডিও সবার আগে পেতে হলে আমাদের ভিডিওতে ছোট্ট করে একটি লাইক দিয়ে পাশে থাকা বেল আইকনটিতে অল দিয়ে রাখুন। দর্শক কথা না বাড়িয়ে চলেন এবার আমরা মূল ভিডিওতে চলে যাই। নাটকের পর নাটক, নাটকের পর নাটক, নাটক দেখতে দেখতে বাংলাদেশের মানুষ বিরক্ত। পরশু সরকারের পক্ষ থেকে জানানো হলো তারেক রহমান 23 আগস্ট ভারত সফরে যাচ্ছেন, কিন্তু গতকাল পররাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে আবারও জানানো হয়েছে তিনি ভারত সফরে যাচ্ছেন না। কিন্তু কেন? অনেকেই বলতেছেন এখানে মক্কা প্যাক্ট একটা বিষয় আছে, অর্থাৎ পাকিস্তান, তুরস্ক, সৌদি আরব মিলে যে একটা জোট হয়েছে, সেই জোটে বাংলাদেশ অংশ নিচ্ছে, এটা নিয়ে ভারতবর্ষ ক্ষিপ্ত এবং ভারতে গেলে এটা নিয়ে তাকে প্রশ্নবিদ্ধ করা হতে পারে, সুতরাং তিনি ভারতে যাচ্ছেন না, প্রশ্নের সম্মুখীন হতে চাচ্ছেন না। কিন্তু সত্যি কথা কি এটা? আসল ঘটনা এটা? আমার মনে হয় ভারত সফরে না যাওয়ার একটা মাত্র কারণ ভারত বিরোধিতা। আর এইটা বিএনপির রাজনৈতিক পুঁজি। এই পুঁজি দিয়ে বিএনপি বছরের পর বছর রাজনীতি করছে, অস্বীকার করতে পারবে না কেউ। বিএনপির রাজনৈতিক পুঁজি ছিল ভারত বিরোধিতা। বিগত সময়ে বিএনপি ভারতকে নিয়ে বাংলাদেশের মানুষকে ভয় দেখিয়েছে, নানা ধরনের অভিযোগ তুলেছে, ভারত বিরোধী আবেগ তৈরি করেছে। তারেক রহমান এখন যদি দিল্লি যায়, গিয়ে ভারতের প্রধানমন্ত্রীর সাথে বৈঠক করে, ছবি তুলে আলোচনা করে, সেক্ষেত্রে তাদের যে পুরনো রাজনৈতিক বয়ান সেটা কোথায় দাঁড়াবে? যে দল এতদিন ভারতকে নিয়ে বাংলাদেশের মানুষকে উত্তেজিত করছে, যে দলের শীর্ষ নেতা লন্ডনে বৈশা ভারতের সমালোচনা করছে, সেই দলের নেতা যদি ভারতে যায়, তখন স্বাভাবিকভাবে প্রশ্ন উঠবে, তাইলে এত দিনের ভারত বিরোধী রাজনীতির হইল কি? কেন ভারত গেলেন? এই কারণেই ভারত সফরটা তারেকের জন্য রাজনৈতিক ভাবে একটা ঝুঁকি, আর এই ঝুঁকি তারেকা নিতে পারতেছে না, নেবে না। আর এ কারণেই বিএনপি জামাত উভয় সম্মিলিত ভাবে মক্কা প্যাক্টের গল্প সামনে আনতেছে, অর্থাৎ ওই যে মুসলিম নেটোর কথা হচ্ছে না, সৌদি আরব, তুরস্ক, পাকিস্তান, কেউ বলতেছে নতুন সামরিক বলয়, কেউ বলতেছে পাকিস্তান, তুরস্ক, সৌদি আরব একত্রিত হয়ে একটা জোট বানিয়েছে, সেই জোটে বাংলাদেশ যুক্ত হলে ভারতের নিরাপত্তা বদলে যাবে। কিন্তু ঠান্ডা মাথায় একবার চিন্তা করেন তো, মক্কা ফক্কা জোট, মুসলিম নেটো, এইসব নিয়ে উত্তেজিত হওয়ার মতো কি আছে? সত্যি কথা বলতে ভারত এইগুলারে গুনে না, এটাই সত্য। চীন এইসব গুনে? চীনের এত সময় আছে এইসব ভাবার? নাই। আন্তর্জাতিক রাজনীতি ফেসবুকের পোস্ট কিংবা কমেন্ট দেয়া চলে না, ইউটিউবের ভিডিও দেওয়া আন্তর্জাতিক রাজনীতি চলে না। বড় বড় লেকচার দিলে কোনো দেশ সামরিক শক্তিতে বড় হয়ে যায় না। একটা সামরিক জোট কার্যকর করতে হলে শুধুমাত্র কাগজের চুক্তি করলেই হয়ে যায় এমনটা ভাবার কোনো কারণ নাই। এর জন্য প্রয়োজন সামরিক সক্ষমতা, অর্থনৈতিক শক্তি, পারস্পরিক আস্থা, কমন শত্রু, এবং সবচেয়ে বড় কথা প্রয়োজনে একে অপরের জন্য যুদ্ধ করার মতো সক্ষমতা এবং রাজনৈতিক সদিচ্ছা। কিন্তু মক্কা প্যাক্টে এই জিনিসগুলার কয়টা আছে বলেন তো? সৌদি আরবের স্বার্থ একরকম, পাকিস্তানের স্বার্থ সম্পূর্ণ আরেক রকম, তুর্কির স্বার্থ আবার সম্পূর্ণ অন্যদিকে। একজনের সাথে আরেকজনের স্বার্থের মধ্যে কোনো মিল নাই। সৌদি আরব নিরাপত্তা চায়, বিশেষ করে ইরানকে নিয়ে তারা মারাত্মক ভয় পাচ্ছে। পাকিস্তান চায় অর্থনৈতিক সুবিধা,
সামরিক সুবিধা এবং সৌদি আরবের কাছ থেকে রাজনৈতিক সমর্থন, তুরস্ক তাই অর্থনৈতিক সুবিধা, অস্ত্র বিক্রির বাজার এবং মধ্যপ্রাচ্যে নিজেদের প্রভাব একটু বৃদ্ধি করতে চায়। তিন দেশের স্বার্থ তিন রকম। যদি তিন দেশের স্বার্থ তিন রকম হয় তাইলে কোন জায়গায় তারা এক বলেন তো? মক্কা প্যাক্টের কমন শত্রুকে ইরান। পাকিস্তান ইরানের বিরুদ্ধে যুদ্ধ করবে? তুরস্ক ইরানের বিরুদ্ধে যুদ্ধ করবে? করবে না। যে দেশ সৌদি আরবের সবচেয়ে বড় শত্রু সে দেশ কি পাকিস্তানের বড় শত্রু? কখনোই না। আর এইখানেই এই মক্কা জোটের সীমাবদ্ধতা। একটা বিষয় দেখেন, চুক্তিতে আছে এক সদস্যের উপর হামলা হলে অন্য সদস্যরা সেটাকে নিজেদের উপর হামলা হিসেবে দেখবে। শুনতে খুব চটকদার, রসালো, কিন্তু বাস্তব যুদ্ধের সময় কি এটা খাটবে, টিকবে? একটা দেশ আক্রান্ত হলো, তখন অন্য দেশ সত্যি তার সৈন্য সে দেশে পাঠাবে যুদ্ধ করার জন্য? নিজের মানুষকে মরতে দেয়? নিজের অর্থনীতিকেও ধ্বংসের মুখে ফেলে দেয়? নিজের দেশের জনগণকে বলবে আমরা অন্যের জন্য যুদ্ধ করতে যাচ্ছি? এটা কেউ মানবে? কাগজের চুক্তি আর যুদ্ধের মাঠে বাস্তবায়ন এক জিনিস না, এটা বাংলাদেশের বাঙ্গুরা বোঝে না। আন্তর্জাতিক রাজনীতিতে এই পার্থক্য না বুঝলে অনেক কিছুই আড়ালে থেকে যায়। আর এই জায়গায় পাকিস্তানের ইতিহাস আমাদেরকে দেখতে হবে। আপনারা নিশ্চয়ই জানেন পাকিস্তান এবং সৌদি আরবের সাথে একটা বহু বছরের সামরিক সম্পর্কের জায়গা আছে এবং সৌদি আরব পাকিস্তানকে বিভিন্ন সময় অর্থনৈতিকভাবে সহায়তা করেছে। কিন্তু তার মানে এই না সৌদি আরবের প্রত্যেকটা শত্রুর বিরুদ্ধে গিয়ে পাকিস্তান যুদ্ধ করবে। কই, ইরান তো সৌদি আরবে হামলা করতেছে, পাকিস্তান কি ইরানের বিরুদ্ধে যুদ্ধ করছে? যুদ্ধ ঘোষণা করছে? একটা মিসাইল মারছে? মারে নাই। বাস্তবে প্রত্যেকটা রাষ্ট্র নিজের স্বার্থ দেখে। বন্ধুত্বের ভাষা এক জিনিস আর রাষ্ট্রীয় স্বার্থ সম্পূর্ণ আলাদা জিনিস। তাই বাংলাদেশের মৌলবাদীদের একটা বিষয় পরিষ্কার বুঝতে হবে, কোনো সামরিক জোটে ঢুইকা গেলেই বাংলাদেশ শক্তিশালী হয়ে যাবে এইটা ভাবার কোনো কারণ নাই, এটা চিন্তা করা বোকামি। এইসবে যুক্ত হলে উল্টা ঝুঁকি তৈরি হবে। বাংলাদেশের সবচেয়ে গুরুত্বপূর্ণ বাস্তবতা হলো বাংলাদেশের ভৌগোলিক অবস্থান। বাংলাদেশের ভৌগোলিক অবস্থান কোথায়? বাংলাদেশের ভৌগোলিক অবস্থান ভারতের পেটে। বাংলাদেশের তিন দিক দিয়ে ভারত, বঙ্গোপসাগরের দিকেও ভারতের কৌশলগত উপস্থিতি আছে। বাংলাদেশের বাণিজ্য, যোগাযোগ, সীমান্ত, নদী, বিদ্যুৎ, জ্বালানি প্রত্যেকটা জায়গায় ভারতের সাথে সম্পর্ক আছে। এই বাস্তবতা আপনি কোনো চুক্তি দিয়ে মুছে ফেলতে পারবেন? বাংলাদেশ চাইলে পাকিস্তানের সাথে সম্পর্ক ভালো করতে পারে, হ্যাঁ পারে, করতেছে, করেছে। তুরস্কের সাথে সম্পর্ক বাড়াতে পারে, হ্যাঁ করেছে। সৌদি আরবের সাথে সম্পর্ক গভীর করতে পারে, হ্যাঁ করুক। চীনের সাথে সম্পর্ক রাখতে পারে, রাখুক। যুক্তরাষ্ট্রের সাথেও সম্পর্ক রাখতে পারে, রাখুক। এগুলা বাংলাদেশের অধিকার, আমি মেনে নিচ্ছি। কিন্তু সমস্যা তখনই হবে যখন বাংলাদেশ একটা পক্ষের সামরিক বলের অংশ হবে এবং সেই অংশ হয়ে অন্য পক্ষের বিরুদ্ধে অবস্থান নেওয়া শুরু করবে। তখন কিন্তু ভাই এটা স্বাভাবিক থাকবে না, কারণ তখন বাংলাদেশের স্বাধীন পররাষ্ট্রনীতি প্রশ্নের মুখে পড়বে, যদিও পড়ে গেছে অলরেডি। অনেকেই বলতেছে মক্কা জোটে বাংলাদেশ যোগ দিতে পারে ভেবে ভারত শঙ্কিত। কারণ গত শুক্রবার এই ইস্যুতে সাংবাদিকদের প্রশ্নের জবাবে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল তিনি বলেছেন, ভারত পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে এবং জাতীয় স্বার্থ রক্ষায় তারা প্রতিশ্রুতিবদ্ধ। বাঙ্গুরা এটা দেখে বলতেছে ভারত ভয় পাইছে, ভয় পাইছে। গান্ডুর দল, কূটনীতির ভাষা তোরা বুঝিস? একজন পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র সাংবাদিকদের প্রশ্নের উত্তরে তিনি যদি বলেন আমরা বিষয়টি পর্যবেক্ষণ করছি এবং জাতীয় স্বার্থ রক্ষায় আমরা প্রতিশ্রুতিবদ্ধ, এর মানে এই না ভারত আতঙ্কে ঘুমাতে পারছে না, ভারত ভয় পেয়েছে। এটা একটা কূটনৈতিক উত্তর। ভারত তাদের অবস্থান জানিয়ে দিয়েছে। অহেতুক উত্তেজনা তৈরি করার মতো কোনো কথা রণধীর জয়সওয়াল বলেন নাই। ভারত যদি সত্যি মনে করত যে এই জোট দক্ষিণ এশিয়ার নিরাপত্তা কাঠামো আমূল বদলে দেবে, তাহলে পরবর্তী পদক্ষেপ আরো গুরুত্বপূর্ণ ভাবে ভারত নেবে। সেই সময় অপেক্ষা করছে। কিন্তু আমরা তো জানি এসব জোট ফুট কোনো কিছু না, এগুলা স্রেফ ধান্দাবাজি। শুধু একটা প্রেস কনফারেন্সের বক্তব্য দিয়ে যদি মাপা যাইতো ভারতের কূটনীতি, তাইলে ভাই আর কিছু বলার নাই। সুতরাং মক্কা প্যাক্টকে ভারতের ঘুম হারাম করে দেওয়া কোনো মহাজোট হিসেবে দেখানো হলো রাজনৈতিক প্রচারণা, এর বাইরে কোনো কিছু না। আর বাংলাদেশ যদি এখানে যোগ দেয় তার মানে এই না যে ভারত ভয় পাইছে। ভারত হয়তো নিজেদের কৌশল ঠিক করবে, এটা স্বাভাবিক করতে পারে তারা, কারণ ভারত জানে বাংলাদেশের ভৌগোলিক বাস্তবতা কি। ভারত এটাও জানে পাকিস্তান কিংবা তুরস্ক হাজার হাজার মাইল দূর থেকে বাংলাদেশকে নিরাপদ রাখতে পারবে না, বাংলাদেশের নিরাপত্তা নিশ্চিত করতে পারবে না, সমাধান করতে পারবে না। বাংলাদেশের সীমান্ত কোথায়? ভারতের সাথে। বাংলাদেশের বড় বাণিজ্যিক বাস্তবতা কোথায়? ভারতের সাথে। বাংলাদেশের নদীর পানি কোত্থেকে আসে? ভারত থেকে। বাংলাদেশের স্থল যোগাযোগের সবচেয়ে বড় অঞ্চল কার সাথে যুক্ত? ভারতের সাথে। তাই পাকিস্তানকে বন্ধু বানালেই ভারত অদৃশ্য হয়ে যাবে, এটা ভাবার কোনো কারণ নাই। তুরস্কের সাথে সামরিক চুক্তি করলে ভারতের সঙ্গে সীমান্ত উঠে যাবে, এইটাও ভাবার কোনো কারণ নাই, এটা বাস্তবতার সাথে মিলে না। সৌদি আরবের সাথে জোট করলে বাংলাদেশের ভূগোল বদলে যাবে না, এটাই বাস্তবতা। বাংলাদেশের মানুষকে বিএনপি জামাত বারবার বোঝানোর চেষ্টা করছে ভারতের বিরুদ্ধে একটা শক্তিশালী মুসলিম বলয় তৈরি হয়েছে। কিন্তু একটা হিসাব করেন তো, পাকিস্তানের নিজেদের অর্থনৈতিক অবস্থা কি, তুরস্কের অর্থনৈতিক অবস্থা কি, সৌদি আরবের নিরাপত্তা কতটা
আশঙ্কাপূর্ণ। প্রতিনিয়ত ইরান হামলা চালাচ্ছে। যে দেশগুলা নিজেদের সমস্যায় সামলাতে হিমশিম খায়, তারা বাংলাদেশের জন্য নতুন করে নিরাপত্তার ছাতা হবে, এই বানোয়াট গল্পটা শুনতে ভালো লাগে, চটকদার, কিন্তু বাস্তবতা এত সহজ না। বিশেষ করে পাকিস্তানের কথা বললে তো একদম পরিষ্কার। পাকিস্তানের অর্থনৈতিক সংকট, ঋণ, বৈদেশিক মুদ্রার চাপ, এই বাস্তবতায় পাকিস্তান বাংলাদেশের নিরাপত্তা নিশ্চিত করবে কি আর যদি কোনোদিন বাংলাদেশের স্বার্থ আর পাকিস্তানের স্বার্থ এক জায়গায় না থাকে, তখন কি হবে জানেন? পাকিস্তান বাংলাদেশের পাছায় মেরে পালাই যাবে। এটা পাকিস্তানিদের চরিত্র। রাষ্ট্রের নীতি তৈরি হয় বাস্তব সক্ষমতা দিয়ে। তাই বাংলাদেশের সবচেয়ে ভালো পথ হলো ভারসাম্য। ভারতের সাথে সম্পর্ক থাকবে, চীনের সাথে সম্পর্ক থাকবে, কিন্তু চীনের প্রক্সি হওয়া যাবে না। পাকিস্তানের সাথে সম্পর্ক থাকবে, যদিও আমি এটার পক্ষে না, কিন্তু বিএনপির বাপের দেশ পাকিস্তান, তারেকের বাপের দেশ পাকিস্তান, তারেক সম্পর্ক রাখবেই। সম্পর্ক রাখলেও পাকিস্তানের নিরাপত্তা বলয়ের অংশ হওয়া যাবে না। তুরস্কের সাথে সম্পর্ক থাকবে, কিন্তু তুরস্কের ভূরাজনৈতিক প্রকল্পের অংশ হওয়া যাবে না। সৌদি আরবের সাথে সম্পর্ক থাকবে, কিন্তু সৌদি আরবের নিরাপত্তা সমস্যাকে বাংলাদেশের সমস্যা বানানো যাবে না। আমেরিকার সাথে সম্পর্ক থাকবে, কিন্তু আমেরিকার কৌশলগত প্রকল্পের পুতুল হওয়া যাবে না, যদিও এই সরকার আমেরিকার পুতুল সরকার। এটা নিয়ে আর কিছু বলার নাই। এটাকে স্বাধীন পররাষ্ট্রনীতি বলা হয়। সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্ন হলো, এত নাটক মারাইয়া তারেক ভারত যাচ্ছে না কেন? কারণ বিএনপি এখানে রাজনীতির হিসাবটা বড় করে দেখতেছে। ভারত বিরোধিতা বিএনপির জন্য একটা রাজনৈতিক পুঁজি। বিএনপি তাদের পুঁজি হারাতে চাচ্ছে না। এই পুঁজি দিয়ে দীর্ঘদিন ধরে রাজনীতি করা হয়েছে। ভারতে গেলে রাজনৈতিক পুঁজিতে ধাক্কা লাগবে, সংকটে পড়বে। তখন মানুষ প্রশ্ন করবে, যে ভারতকে এতদিন গালাগালি করলেন, যে ভারতকে নিয়ে এতদিন কথা বললেন, সেই ভারতেই কেন যাচ্ছেন? আর দিল্লিতে গিয়েই যদি ভারতের সাথে সম্পর্ক স্বাভাবিক করার চেষ্টা করতে হয়, তাইলে এতদিনের রাজনৈতিক বক্তব্যের সাথে সেইটার একটা সংঘাত সৃষ্টি হবে। এটা বিএনপি চাচ্ছে না। তাই ভারত সফর না করাটাই বিএনপির জন্য নিরাপদ, তারা এটা ভেবে নিয়েছে। কিন্তু ভারত না গেলে টিকতে পারবে? রাজনীতির জন্য বিভিন্ন কথা বলা যায়, কিন্তু রাষ্ট্র চালাতে গেলে বাস্তবতার মুখোমুখি আপনাকে হতে হবে। ক্ষমতায় থাকতে চাইলে ভারতকে মোকাবিলা করতে হবে, চীনকে মোকাবিলা করতে হবে, ভারতের সামনে জবাবদিহি করতে হবে, চীনের সামনে জবাবদিহি করতে হবে, যুক্তরাষ্ট্রের সামনে জবাবদিহি করতে হবে, মোকাবিলা করতে হবে। সবাইকে খুশি করার সুযোগ থাকবে না। আর তখন শুধুমাত্র ভারত বিরোধিতা দিয়ে রাষ্ট্র পরিচালনা করা যাবে না। রাষ্ট্র চালাতে হয় হিসাব দিয়ে। আবেগ দিয়ে রাষ্ট্র চালানো যায় না, স্লোগান দিয়ে রাষ্ট্র চালানো যায় না, ফেসবুক পোস্ট দিয়ে রাষ্ট্র পরিচালনা করা যায় না। সবচেয়ে বড় কথা হলো, বাংলাদেশকে পশ্চিমাদের প্রক্সি বানানো যাবে না। বাংলাদেশকে ভারতের বিরুদ্ধে কোনো চক্রান্তের অংশ হওয়া যাবে না। পাকিস্তানের প্রক্সি হওয়া যাবে না। বাংলাদেশকে চীনেরও প্রক্সি হওয়া যাবে না, আমেরিকারও প্রক্সি হওয়া যাবে না। বাংলাদেশের পররাষ্ট্রনীতি হবে বাংলাদেশের স্বার্থকে কেন্দ্র করে। বিএনপি এটা বুঝতে পারছে কিনা জানি না। বিএনপি কি তবে পুরনো ভারত বিরোধী রাজনীতির উপর দাঁড়িয়ে থাকবে, নাকি বাস্তব রাষ্ট্রীয় স্বার্থের কথা চিন্তা করে নতুন পররাষ্ট্রনীতি তৈরি করবে, বন্ধুত্বের সম্পর্ক রাখবে প্রতিবেশী রাষ্ট্রের সাথে? কারণ শেষ পর্যন্ত কেউ বাংলাদেশের পাশে রইবে না, কেউ বাংলাদেশের স্বার্থ রক্ষা করবে না। বাংলাদেশের স্বার্থ বাংলাদেশকে রক্ষা করতে হবে। ভারত বিরোধিতা দিয়ে হয়তো মৌলবাদীদের ভোট পাওয়া যায়, কিন্তু ভারত বিরোধিতা দিয়ে বাংলাদেশ নামক রাষ্ট্র পরিচালনা করা যাবে না। 1 মাসের পদক্ষেপ যদি ভারত নেয়, বাংলাদেশ না খেয়ে মরবে। পাকিস্তানপন্থী স্লোগান দিয়ে আবেগ তৈরি করা যায়, কিন্তু পাকিস্তান বাংলাদেশের নিরাপত্তা গ্যারান্টি দেবে না। খাদ্যের নিরাপত্তাও পাকিস্তান দিতে পারবে না। মক্কা প্যাক্টের নাম দিয়ে মুসলিম জজবা তৈরি করা যায়, কিন্তু কাগজের চুক্তি বাংলাদেশের ভূগোল বদলে দিতে পারে না। তারেক্কা ভারত যাবে নাকি খাবে, এই সিদ্ধান্ত তারেক্কারে নিতে হবে, বিএনপিকে নিতে হবে। দেখা যাক তাদের সিদ্ধান্ত পরিবর্তন হয় কিনা, যেহেতু প্রতিদিন নাটক আমরা দেখতে পাচ্ছি। প্রিয় দর্শক, আমাদের আজকের ভিডিও সংক্রান্ত আপনার মূল্যবান মতামত অবশ্যই আমাদের কমেন্ট সেকশনে লিখে যাবেন। দর্শক, ভিডিও শেষ করে দিচ্ছি। দেখা হবে পরের কোনো ভিডিওতে। যাওয়ার আগে একটি অনুরোধ করব, আপনি যে আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, এবং নিত্য নতুন এই ধরনের ভিডিও সবার আগে পেতে হলে আমাদের ভিডিওতে লাইক দিয়ে পাশে থাকা বেল আইকনটিতে অল দিয়ে রাখুন। দর্শক, এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। আল্লাহ হাফিজ।